রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা, খালাস না করে জাহাজে মজুত করছে বড় আমদানিকারক ৬ গ্রুপ। অভিযানের সত্যতা, ভোক্তার পকেট কাটার পায়তারা দেখছে ক্যাব। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে $৩১৭ কোটি, টানা ২ মাস ৩ বিলিয়নের বেশি রেমিটেন্সের রেকর্ড। নির্বাচনের প্রভাব বলছেন অর্থনীতিবিদরা, বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি বিপর্যয়, পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হয়ে কন্টেইনার জট। তৈরি পোশাক খাতে স্থবিরতা, ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি। ধুকে ধুকে চলছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, হুমকির মুখে জীবন জীবিকা। আধুনিকতার ছোঁয়া না লাগাই কারণ, সময় উপযোগী উদ্যোগের তাগিদ। এবং সিঙ্গাপুরের আকাশে বিমানের চোখ ধাঁধানো মুন্সিয়ানা, পর্দায় নামছে এশিয়ার সবচেয়ে বড় এভিয়েশন আয়োজনের। অংশ নিচ্ছে ১,০০০-এর বেশি কোম্পানি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। শুরুতে নির্বাচনী প্রচারের খবর। নির্বাচনী জনসভায় অংশ নিতে খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে নগরের খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ২২ বছর পর আজ খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটু পরে অর্থাৎ ১২টা নাগাদ তিনি এই খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরই মধ্যে কিন্তু পুরো মাঠটি লোকে লোকারণ্য। আমরা দেখছি আশেপাশের উপজেলা যেমন, এর পাশে বাগেরহাট, সাতক্ষীরা, পুরো উপকূলীয় এই ৩ জেলার মানুষ কিন্তু আসলে আজকে এই জায়গায় আসবেন। এবং একই সঙ্গে আজকে এই জায়গা থেকে ১৪ জন ধানের প্রার্থীকে পরিচয় করে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখছি। বিএনপির পতাকা হাতে যেমন তারা এসেছেন, ধানের শীষ নেতারা এসেছেন, নারী সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক নারী সদস্য, তাদের জন্য কিন্তু আলাদা জায়গা করা হয়েছে। খালিশপুরের এই জায়গাটিতে কিন্তু আসলে পুরো আশেপাশের সড়ক, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে এখন বিএনপি নেতাকর্মীদের দখলে। তারা দারুণভাবে উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পরে আজকে আসছেন এই ৩ উপজেলা খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার উপকরণের সংকট রয়েছে, জটিলতা রয়েছে, মানুষের নাগরিক অসুবিধা রয়েছে, সেসব নিয়ে তিনি কথা বলবেন। মানুষ সেই প্রত্যাশা করছেন। একই সঙ্গে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এইসব সমস্যার সমাধানে কী ধরনের পদক্ষেপ বিএনপি নেবে সেটি শোনার জন্য কিন্তু আসলে এই নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে রয়েছেন। আমরা জানি যে এই অর্থাৎ এই ৩ জেলার যে ১৪টি সংসদীয় আসন রয়েছেন, সেই সংসদীয় আসনে যারা প্রার্থী তাদেরকে আজকের এই মঞ্চ থেকে পরিচয় করে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি সবশেষ যখন এসেছিলেন ২০০৪ সালে, তখন আসলে তিনি একটি প্রতিনিধির স্বভাব করতে এসেছিলেন। এবং আজকে আসছেন বিএনপির পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আজকে নির্বাচনী জনসভায়। এবং সেই জনসভায় কিন্তু তারেক রহমানকে দেখতে, তার বক্তব্য শুনতে এই খুলনার নেতাকর্মীদের কিন্তু আসলে সে উচ্ছ্বাস আমরা দেখছি। আমরা এটি যেখানে রয়েছে, এটি খুলনা ৩ আসন, এটি খালিশপুর, দৌলতপুর এবং খানজান আলী মিলে এই আসনটি গঠিত। এই আসনের নেতাকর্মীরা যেমন রয়েছেন, আশেপাশের আসন এবং অন্যান্য জেলার নেতাকর্মীরাও কিন্তু আসলে সেই জায়গাটিতে রয়েছেন। নেতাকর্মীরা বলছেন যে খুলনার যে শিল্প এলাকা হওয়ার কথা ছিল, শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত হয়নি। যে কলকারখানাগুলো ছিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান যেগুলো ছিল অনেকগুলো বন্ধ হয়ে গেছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নতুন করে এই কর্মসংস্থান তৈরি হবে কিনা, এই যে কলকারখানাগুলো ছিল সেটি আবার চালু হবে কিনা, শিল্পাঞ্চল হয়ে ওঠা যে স্বপ্ন এখানকার মানুষ দেখেন সেটি কতটুকু বাস্তবায়িত হবে, সেই প্রতিশ্রুতি আসলে এখন নেতাকর্মীরা শুনতে চান। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এসেছেন। আমরা দেখতে যে মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মঞ্চে রয়েছেন। একটু খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তারেক রহমানের আসার কথা, এবং তিনি ১২টা নাগাদ এই জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এবং মানুষও কিন্তু আসলে সেই অপেক্ষায় রয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে কক্সবাজার সফরে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাতে মহেশখালীতে জনসভাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের মহেশখালীতে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণের মধ্যে এই মহেশখালীতে পৌঁছাবেন। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি সকাল থেকে তার যে দলীয় সমর্থক রয়েছে সেই সমর্থকরা কিন্তু সকাল 7টা থেকে কক্সবাজারের যে মহেশখালী নতুন বাহারছড়া যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু এরই মধ্যে আগমন হয়েছে। আমরা লক্ষ্য করছি লোকে লোকারণ্য পুরো মাঠ জুড়ে কিন্তু মানুষের পরিপূর্ণ এবং বিভিন্ন যে নারী থেকে শুরু করে শিশু এবং যে বৃদ্ধ থেকে শুরু করে সবাই কিন্তু এরই মধ্যে নতুন বাজার যে মাঠটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং স্লোগানে পুরো মাঠ প্রাঙ্গণ কিন্তু আমরা লক্ষ্য করছি মুখরিত হয়ে উঠছে। বিভিন্ন দলের যারা 11 দলীয় জোটের নেতৃবৃন্দ কিন্তু এরই মধ্যে বক্তব্য রেখেছেন। অনেকেই তারা যে বিষয়টি বলছে যে তারা হাবুটের পক্ষে যেমন তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, ঠিক তেমনি কক্সবাজারের মহেশখালী এবং কুতুবদিয়ার যে 2 নম্বরটি আসনটি আছে সেই আসনের যিনি দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন হামিদুর রহমান আজাদ, তাকে জয়ী করার জন্য নানা ধরনের তাদের যে নির্বাচনী যে বক্তব্য সেগুলো প্রদান করছে। এবং আমরা যতটুকু দলীয় যারা জামাতের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে বিষয়টি বলছে মহেশখালী যেহেতু পান এবং লবণের যে ন্যায্য মূল্য নিয়ে বারবার আন্দোলন করতে হয়, সেই আন্দোলনের যে বিষয়গুলো ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সেই বিষয়গুলো জামাতের আমিরের কাছে তুলে ধরবেন। পাশাপাশি একটি মহেশখালী যে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর রয়েছে, এই জায়গাগুলো ছেড়ে দিতে গিয়ে মানুষজন অনেক দুর্ভোগ পাচ্ছে, তাদের যে জমির যে অর্থ সেটি অনেকেই পায়নি। সেসব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে যাতে এই অঞ্চলের মানুষজনের যাতে অর্থনৈতিক যে সমৃদ্ধি যে যেন হয়, সেই ক্ষেত্রে যে ধরনের ভূমিকা রাখা দরকার সেই দাবি দাওয়াগুলো তুলে ধরবেন বলে এখানকার নেতা কর্মীরা জানিয়েছে। আমরা আসলে যে মাঠ প্রাঙ্গণটি রয়েছে সেখানে আসলে যেটি লক্ষ্য করছি সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ, এখনো পর্যন্ত পুরো মাঠ কানায় কানায় পূর্ণ এবং এই যে নির্বাচনী জনসভা সেই জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে যে মহেশখালীর যে নির্বাচনী জনসভা জামাতের আমিরের ডক্টর শফিকুর রহমানের, সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের মহেশখালী থেকে। এবার বাণিজ্যের খবর। রমজানের 2 সপ্তাহ আগে গরম হচ্ছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লা এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারেস জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গোদাম। সত্যতাও মিলেছে টাস্কফোর্সের অভিযানে। তদারকির অভাবে ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ পান বলে দাবি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। রমজানকে কেন্দ্র করে আপনার ছোলা খেসারি এগুলোর দামে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কারসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। আর দেখা গেছে অন্য আইটেম এখন তো বাড়ে নাই, তো সকালে কইলে বিকালে বাইরে যায়। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয়, এবছর কি হবে আমি জানি না, কিন্তু প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। অন্য বছরে যেরকম এই যে দাম স্টক করে পরে দাম রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেস জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেস জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায় ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। তিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেটা মনিটরিং এর জন্য আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর আছে, এর বাইরে আমাদের অন্য ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, বিএসটিআই স্ট্যান্ডার্ডাইজ করে তারা আছে, এবং সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের যে স্থানীয় প্রশাসন আছে সেখানে আমাদের জেলা প্রশাসকরা, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, উপজেলা পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। সেই জায়গাটা কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। সেইখানে আমাদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে এবং ব্যবসায়ীদেরকে আপনার কন্ট্রোলের মধ্যে আনতে হবে। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি আমরা, যাতে বাজারে অস্বাভাবিকতা বিরাজ না করে এবং যাতে তারা অতিরিক্ত প্রফিট করতে না চান এবং যাতে আমাদের ভোক্তাগণ কষ্ট না পায়। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি যে বাজারে যাতে তাদের মনিটরিং থাকে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে $317 কোটি। এ নিয়ে পরপর 2 মাসে 3 বিলিয়নের বেশি রেমিটেন্স আসার তথ্য দিল বাংলাদেশ ব্যাংক। এমন রেকর্ডের পেছনে নির্বাচনী ব্যয় বড় ভূমিকা রেখেছে বলে যুক্তি অর্থনীতিবিদদের। তবে সঠিক পরিকল্পনার অভাবে অর্থ বিনিয়োগ আমদানি বাড়িয়ে কর্মসংস্থান তৈরিতে তেমন কোনো ভূমিকা রাখছে না বলে মনে করেন তারা। পরিবারের সাথে থাকতে না পারলেও বছরের শুরুতে স্বজনদের জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে যেন কোনো বাধায় না পড়তে হয়, তাই নিজেদের ঘামে নিংড়ানো অর্থ রেমিটেন্স হিসেবে পাঠান প্রবাসীরা। পরিবার ছাড়াও আছে নিয়মিত সামাজিক আচার অনুষ্ঠান। তার সাথে এবার দেশে চলছে জাতীয় নির্বাচনের আমেজ। এই প্রথম পোস্টাল ভোটে নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসীরা। আগে শুধু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সীমা থাকলেও এরই মধ্যে 1,40,000 প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে। নির্বাচনে সরাসরি যুক্ত হয়ে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজে তারাও এখন অংশীদার। ফলে ডিসেম্বরের পর এবার জানুয়ারিতেও 3 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে দেশে। গেল বছরের একই সময় এসেছিল $218 কোটি 50 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে চলতি বছরের প্রথম মাসে প্রবাসী আয় বেড়েছে 45% বেশি। গেল ডিসেম্বরেও ব্যাংকিং চ্যানেলে 300 কোটির বেশি রেমিটেন্স আসে দেশে। এর আগে টানা 2 মাস 300 কোটির বেশি রেমিটেন্স আসেনি দেশে। অর্থনীতিবিদরা বলছেন বড় অঙ্কের প্রবাসী আয় দেশে আসার পেছনে নির্বাচনী ব্যয়ের বড় প্রভাব রয়েছে। সারা পৃথিবী জুড়ে কিন্তু বাংলাদেশের যে বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, তাদের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু বড় একটা কর্মী সমর্থকের দল কিন্তু আছে। প্রবাসীরাও ব্যালটের মাধ্যমে যেহেতু নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন, তার মানে হলো যে এখানে তাদের একটা সক্রিয় অংশগ্রহণের কারণে আসলে তারা আগ্রহীভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসী আয় বাড়ার তেমন প্রতিফলন নেই আমদানিতে। দেশের প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাই বাধা হয়ে রয়েছে বলে মনে করেন তারা। রেমিটেন্স বৃদ্ধির কারণেই মূলত আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেড়ে যাচ্ছে, কিন্তু এর প্রতিফলন আমরা আমদানি বৃদ্ধিতে দেখতে পাচ্ছি না। আমদানিতে মূলত আমাদের ক্যাপিটাল মেশিনারি যদি বেশি আমদানি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি হবে, কিন্তু সেটা কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। গত বছরের ফেব্রুয়ারি থেকে রেমিটেন্স $250 কোটি বেশি আসতে শুরু করে। তবে শুধুমাত্র মার্চে $329 কোটি 56 লাখ প্রবাসী আয় দেশে আসে। এদিকে গত 8 জানুয়ারি প্রবাসীদের পাঠানো অর্থ 1 কর্মদিবসের মধ্যে গ্রাহকের ব্যাংক হিসেবে জমা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর লেনদেনের সময় শেষ হওয়ার পরেই রেমিটেন্স ঢুকলে তা ছাড় বা জমা করতে হবে পরের কর্মদিবসেই, যা রেমিটেন্স প্রবাহে গতি এনেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী প্রচারে কথা বলছেন বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। যারা আছে আপনাদের সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। এটা কি আপনারা জানেন? বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? বলতে ভয় পাবেন না। এই দেশটা আমাদের সকলের,
আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একজোট হয়ে এই দেশটা তৈরি করছি। এখানে হিন্দু ভাইদের যে অধিকার, মুসলমান ভাইদের সমান অধিকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, উনাকে যখন আমাদের হিন্দু ভাইরা গিয়ে বলতো আমরা সংখ্যালঘু, উনি বলতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নাই, কারণ এটা প্রত্যেকের পৈতৃক ভূমি, ভূমিপুত্র বলা হয় যাদেরকে। এইখানে আমাদের জন্ম, এখানে আমরা বড় হয়েছি, আপনাদের সমান অধিকার আছে। ঠিক কিনা? জোরে ঠিক বলতে হবে, নাহলে মনটা কইবে যে জোরে বোধহয় বুঝার পয়েন্ট নেই। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। that are absolutely part of the economy. এটাকে এখন ওই ছোট করে দেখা যাবে না যে এটা অনুৎপাদিত খাদ্য খাত, এগুলো নয়। দিজ আর প্রোডাক্টিভ সেক্টরস। ন্যানো লোন যেমন প্রোডাক্টিভ একটা সেক্টর, আপনারা ন্যানো লোনে এসছেন, আপনাদেরকে আমি সাধুবাদ দেব যে আপনারা এক্ষেত্রে এসছেন, আপনারা এখানে এক্সপ্যান্ড করেন, কারণ ছোটদের কাছে আমাদেরকে থাকতে হবে। বড় হলে শুধু বড়দের পিছনে ছুটবো তা তো নয়। আপনারা একটু দেখুন ব্র্যাক ব্যাংকের এক্সাম্পলটা। ব্র্যাক ব্যাংকে যখন আমি ছিলাম চেয়ারম্যান হিসেবে 36% ছিল এসএমই লোন, আমি থাকাকালে এটা 56% হলো। কিন্তু তাতে কি প্রফিটের ব্যত্যয় ঘটেছে? না, ব্যত্যয় ঘটেনি, প্রফিটও বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম এসএমই লেন্ডিং বাড়ানো সম্ভব হয়েছে। অ্যাট দ্য সেম টাইম হোলসেল ব্যাংকিং, মানে 360 ডিগ্রি ব্যাংকিং যেটাকে আমরা বলি, যে সব রকম সেগমেন্টেই একটা ব্যাংক থাকবে। সোনালী ব্যাংক অবশ্যই সব রকম সেগমেন্টে থাকবে, কোনো সেগমেন্টই সোনালী ব্যাংকের বাইরে থাকবে না, কারণ এটা একটা বড় ব্যাংক। এই জায়গাটাতে আপনাদেরকে নজর দিতে হবে। কাজেই আমাকে একদিকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি তাদের দিকে নজর রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে হোল রেঞ্জ অফ ব্যাংকিং, এক্সপোর্ট বলি, রেমিটেন্স বলি, আমি আমার অন্যান্য সেবার মাধ্যমে যেসব ফিজ অ্যান্ড কালেকশন বলি, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের আয়ের ভবিষ্যৎ প্রবৃদ্ধিটা হবে। এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই নজর দেবেন। আমি আশাবাদী যে সুযোগ্য নেতৃত্বে সোনালী ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা সবাই বলিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে ব্যাংকের জন্য কাজ করবেন, ব্যাংককে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। সারা জীবনের কর্মফল তো ওইটাই অর্জে। আমি একটা সুন্দর বড় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে আমার কর্মজীবনটাকে জড়িত রেখেছিলাম। এই যে গর্বটা, এই গর্ব নিয়েই তো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আমরা সবাই তো কোথাও আটকে থাকবো না। কাজে সোনালী ব্যাংকের থেকে আপনারা কাজ করেছেন, সে সোনালী ব্যাংকে সেবা দিতে পেরেছেন, সেই গর্বের জন্য আপনারা গর্বিত হতে পারেন। সেই রকম সোনালী ব্যাংক আপনারা প্রতিষ্ঠা করবেন, এই প্রত্যাশা নিয়েই আমি শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী কুড়িল থেকে। অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে, তবে আগামীতে আরও কঠিন সময়ের সম্মুখীন হতে যাতে না হয় সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না, মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং কঠিন চ্যালেঞ্জ, কিন্তু সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি ইসে করতে হবে। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক, আমলাতান্ত্রিক অনেক রকম হস্তক্ষেপ বা বাধা আসতে পারে, সেগুলোকে আমি একেবারে তুচ্ছ করে উড়িয়ে দেবেন না, সেগুলোকে নেগোশিয়েট করতে হবে, মানে তাদের সাথে এঙ্গেজমেন্ট লাগবে, সেটাই বড়। আপনি একজন পলিসি মেকারকে বা একজন রাজনীতিবিদকে চট করে বলতে পারবেন না করবো না। Thai Aluminium. The better is now the best. এবার বন্দর বাণিজ্যের খবর। সোমবার তৃতীয় দিনের মতো নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামানোর কার্যক্রম অনেকটাই বন্ধ আছে।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম দফায় বদলি করা হয়েছিল সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সহ 4 জনকে। গতকাল আরও 12 জনকে এই বদলি করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে মারাত্মক বিপর্যয়ের কবলে আমদানি রফতানি বাণিজ্য। তৈরি পোশাক খাতে স্থবিরতার পাশাপাশি পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হচ্ছে। কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং লাইনগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সাখত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পণ্য উঠানামা সহ সব ধরনের কার্যক্রম বাদ দিয়ে এভাবে মিছিল সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করে আসছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জেটি, ইয়াট এবং টার্মিনালে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর শ্রমিক কর্মচারীদের এই কর্মসূচিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ, ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার 21শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইব যে অতি সহসা বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 3,500-এর বেশি আমদানি এবং 3,000 রপ্তানি মিলিয়ে 6,500 কন্টেনার বন্দরে আনা নেওয়া করা হলো। ধর্মঘটের কারণে এখন তা মাত্র 1,500-এ নেমে এসেছে। এর ফলে বন্দরে যেমন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি আমদানি ও রপ্তানি পণ্যের স্তূপ জমছে অফডকগুলোতেও। এই কন্টেনার স্ট্যাকিং বা কন্টেনার জটটা কিন্তু 2 দিনে তীব্র আকার ধারণ করবে এবং কন্টেনার জটের এই পরিস্থিতিটাকে সামাল দিতে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে ধর্মঘটের কারণে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাহাজ থেকে আমদানি কন্টেনার নামানো কিংবা রফতানি কন্টেনার তুলে দেওয়া বাধার মুখে পড়ছে। ফলে অলস বসে থাকায় প্রতিটি জাহাজকে প্রতিদিন অন্তত 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। একই সঙ্গে অন্যান্য খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি শিপিং লাইনগুলোর। প্রতিদিন বার্থ হায়ার গুনতে হচ্ছে, স্টিবিউরদের গ্যাং চার্জ দিতে হচ্ছে, আমাদের চার্টার হায়ার আছে, আমাদের ফুয়েল বার্ন হচ্ছে, আমাদের জাহাজের ইনভেস্টমেন্ট যেটা, সব কিছু বিশাল অঙ্কের একটা আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চিটাগং বন্দর সম্পর্কে বিদেশি অপারেটরদের কাছে একটা বড় ধরনের নেগেটিভ ইমপ্রেশন যাবে। তবে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে খুব সামান্যই প্রভাব পড়ছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এক্ষেত্রে পণ্য ওঠানামার পাশাপাশি ডেলিভারি কার্যক্রমে কোনো রকম বাধা সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। অবশ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কজনকে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে শাস্তিমূলক বদলি আদেশ দিয়েছে। কন্টেনার কিপ ডাউনও হচ্ছে, আমাদের লোকজন আছে, সব জায়গাতেই কার্যক্রম চলমান। আমরা বন্দর ব্যবহারকারী এবং যারা ডেলিভারি নেবে মূলত সিএনএফ সবাইকে বলছি যে তারা তাদের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে। 59,000 ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে 32,100 টিউএস কন্টেনার রয়েছে, আর পণ্যবাহী জাহাজ রয়েছে 97টি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর তাই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকা মানে বিপর্যয়ের কবলে পড়া দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 11 দেশের উপর নির্ভরশীল বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি আয়, এমন চিত্র মিলেছে বিজিএমইএ এর এক পরিসংখ্যানে। সংগঠনটি জানিয়েছে গেল বছর পোশাক খাতের 80% এসেছে মাত্র 11 দেশ থেকে। তৈরি পোশাক খাতে দেশের রফতানি আয় এখনও সীমিত সংখ্যক বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। 2025 সালের মোট পোশাক রফতানি আয়ের 80% এসেছে মাত্র 11টি দেশ থেকে। বিজিএমইএর তথ্য, গেল বছর মোট 3,882 কোটি 47 লাখ ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই 4 বাজারেই রফতানি হয়েছে 2,984 কোটি 93 লাখ ডলারের পণ্য।
প্রচলিতর মধ্যে ১,৬৫৭ কোটি ৯০ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ধরে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের বাজার, যেখানে গেল বছর রফতানি হয়েছে ৭৫৪ কোটি ২০ লাখ ডলারের পণ্য। অপ্রচলিত বাজারের মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয়েছে জাপানে। সেখানে গেল বছর তৈরি পোশাক থেকে রফতানি আয় এসেছে ১১৮ কোটি ডলার। প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা এই খাতকে ঝুঁকির মুখে ফেলতে পারে, তাই নতুন বাজার খোঁজার তাগিদ বিজিএমইএ এর। দেখছেন এই সময়ের বাণিজ্য। ধুকে ধুকে চলছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী পরিকল্পনা ও সরকারি বেসরকারি উদ্যোগে এই শিল্পকে এখনও টিকিয়ে রাখা সম্ভব। রবিল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আদিবাসী রাখাইন সম্প্রদায়, তাদের মূল পেশা ছিল কৃষিকাজ। সময়ের বিবর্তনে তারা হারিয়েছেন আবাদি জমি, তাই এখন আয়ের একমাত্র উৎস তাতে কাপড় উৎপাদন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, শার্টপিচ সহ বর্ণিল কাপড়ের ব্যাপক কদর রয়েছে। কিন্তু রাখাইনদের তাঁত শিল্পে লাগেনি আধুনিকতার ছোঁয়া, তাই সেমি অটো মেশিনে বুনতে হচ্ছে কাপড়। এতে পরিশ্রমের পাশাপাশি বেশি সময় ব্যয় হচ্ছে। এছাড়া বাজারজাতকরণে জটিলতা, সুতার মূল্যবৃদ্ধি ও মূলধনের অভাবে হারিয়ে যেতে বসেছে তাঁত শিল্প। এতে জীবন জীবিকা নিয়ে হুমকির মুখে এই জনগোষ্ঠী। সুতার দাম তো 450 থেকে 500 উপরে, 100 টাকা 5 টাকা ওই রকম লাভ হয়। সেমি অটো তাতে শার্ট পিস তৈরি করতে দৈনিক 2টা করে বাড়তেছি। অটো মেশিন দিলে আমরা আরো এসে উন্নত মানের তাঁত তৈরি করতে পারবো, আমাদের পরিশ্রমও কম হবে। 3 বছর ধরে রাখাইনদের তাঁত শিল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জানায় বিসিক। 250 বছর ধরে যে তাঁত শিল্প আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। নতুন জেনারেশন যাদের বয়স 18 থেকে 25 বা 30 এরকম, এটা বেশিরভাগই তাঁত চালাতে পারে না। এর পরিপ্রেক্ষিতে 2025-26 অর্থ বছরে আমার এই গত রোববার থেকে আমাদের এটা তাঁতের প্রশিক্ষণ ওখানে চলমান। বরগুনার 14টি রাখাইন পল্লীর 2 সহস্রাধিক বাড়িতে তাতে একসময় কাপড় বোনা হতো, তবে এখন বোনা হচ্ছে মাত্র 3 শতাধিক বাড়িতে। শীত মৌসুম এলেই একসময় তালতলির রাখাইন পল্লীগুলো মুখরিত হয়ে উঠত তাতে কাপড় বোনার খটখট শব্দে। ব্যাপক চাহিদা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন বিলীনের পথে এ শিল্প। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ শিল্পকে এখনও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর কদমতলীর খানকা শরীফ রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। শনিবার দুপুরে তিতাসের ঢাকা মেট্রো সিস্টেম অপারেশন বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে। তিতাস জানায়, কদমতলীর খানকা শরীফ রোডের হাবিবনগর মাতোয়াল এলাকায় 4 ইঞ্চি বৈধ বিতরণ লাইন থেকে অবৈধভাবে 2 ইঞ্চি বিতরণ লাইন স্থাপন করা হয়েছিল। অবৈধ সংযোগের সোর্স পয়েন্ট চিহ্নিত করে তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে প্রায় 200 ফুট দৈর্ঘ্যের 2 ইঞ্চি অবৈধ বিতরণ পাইপলাইন উত্তোলন করা হয়। ডলারের শক্তিশালী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে বিশ্ববাজারে কমেছে বেশ কিছু শিল্পপণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে অ্যালুমিনিয়াম, সীসা, জিঙ্ক ও নিকেলের। দাম বেড়েছে ভিটামিন ও টিনের। বিশ্ববাজারে ডলারের দাম শক্তিশালী হওয়ায় চাপের মুখে শিল্পপণ্যের বাজার। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে অ্যালুমিনিয়াম, টিন, জিঙ্ক, নিকেল ও সীসাসহ বেশ কয়েকটি ধাতুর দামে দরপতন দেখা গেছে। বিশ্ববাজারের সপ্তাহ ব্যবধানে 8% কমেছে নিকেলের দাম। জানুয়ারি জুড়ে উচ্চ দামে অবস্থান করার পর সোমবার প্রতি মেট্রিক টন নিকেল বিক্রি হচ্ছে $17,148। এক সপ্তাহে 1.82% কমে প্রতি মেট্রিক টন অ্যালুমিনিয়াম বিক্রি হচ্ছে $3,117.65। এদিকে প্রায় 3% কমেছে সীসার দাম। স্বল্প মেয়াদে কমলেও বার্ষিক ভিত্তিতে এখনও ঊর্ধ্বমুখী এই ধাতুটি।
কমতির দিকে জিঙ্কের দামও সপ্তাহ ব্যবধানে কমেছে 1.5% বেশি। তবে দাম বেড়েছে টিন ও বিটুমিনের 2.74% বেড়ে $3,375 বিক্রি হচ্ছে প্রতি মেট্রিক টন বিটুমিন। টিনের দাম বেড়েছে 6.18%। সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, একদিনে 4.5% বেশি কমে বর্তমানে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4,663.73। মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার নীতি নিয়ে অনিশ্চয়তায় নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে। গেল সপ্তাহে স্বর্ণের দাম ইতিহাসে প্রথম $5,500 ছাড়িয়ে যায়। এরপর হঠাৎ করে ধস নামে বিশ্ববাজারে। সিঙ্গাপুরের আকাশে চলছে চোখ ধাঁধানো বিমান কসরত। দ্বিবার্ষিক সিঙ্গাপুর এয়ার শো শুরু হচ্ছে এমন এক সময়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বৈশ্বিক বিমান চলাচল খাত, কিন্তু একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ সংকট শিল্প খাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরের আকাশ জুড়ে নজরকাড়া বিমান কসরত চলে এয়ার শোর মিডিয়া প্রিভিউতে। 3 থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এয়ার শোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাণিজ্যিক বিমান থেকে শুরু করে সামরিক জেট, যন্ত্রাংশ ও অস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে শক্তিশালী উপস্থিতির বার্তা দিচ্ছে অংশগ্রহণকারীরা। এশিয়ার সবচেয়ে বড় এই এভিয়েশন আয়োজন হচ্ছে এমন সময় যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অঞ্চলের চীনের সামরিক শক্তি বৃদ্ধিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিক নীতির দিকেও রয়েছে সতর্ক দৃষ্টি। এয়ার শোতে বিশ্বজুড়ে বিমান নির্মাতা, এয়ারলাইন, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সামরিক প্রতিনিধি দল সহ প্রত্যাশা করা হচ্ছে 1000-এর বেশি কোম্পানির অংশগ্রহণের। নতুন চুক্তি, প্রযুক্তি প্রদর্শন এবং সামরিক বেসামরিক সহযোগিতার সম্ভাবনা ঘিরে শিল্প খাতে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মহামারীর ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বৈশ্বিক বেসামরিক বিমান চলাচল খাত। বাড়ছে যাত্রী চাহিদা, বহর সম্প্রসারণে এগোচ্ছে এয়ারলাইনগুলো। তবে নির্মাতারা এখনও সরবরাহ শৃঙ্খলের দীর্ঘস্থায়ী জটিলতা, যন্ত্রাংশের ঘাটতি ও বাণিজ্যিক বিধিনিষেধের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা, খালাস না করে জাহাজে মজুত করেছে বড় আমদানিকারক 6 গ্রুপ। অভিযানের সত্যতা, ভোক্তার পকেট কাটার পায়তারা দেখছে ক্যাব। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে $317 কোটি, টানা 2 মাস 3 বিলিয়নের বেশি রেমিটেন্সের রেকর্ড। নির্বাচনের প্রভাব বলছেন অর্থনীতিবিদরা, বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। এবং ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানিতে বিপর্যয়, পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হয়ে কন্টেইনার জট, তৈরি পোশাক খাতে স্থবিরতা, ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।